শহরে একের পর এক বাচ্চাকে কিডন্যাপ করা হচ্ছিল। কে বা কারা এসব করছে কেউ কোনো হদিস পাচ্ছিল না। তখনই শিবানী নামের এক চৌকস পুলিশ অফিসার এই কেসের ইনভেস্টিগেশনে নামে, কিন্তু হাজার চেষ্টা করেও সে কিডন্যাপার পর্যন্ত পৌঁছাতে পারছিল না। কোনো না কোনোভাবে কিডন্যাপার তার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছিল। এবার সে কি করবে? এই ধূর্ত কিডন্যাপারদের হাত থেকে সেই নিষ্পাপ বাচ্চাগুলোকে কিভাবে বাঁচাবে? সে কি আদৌ তাদের বাঁচাতে পারবে, নাকি নিজেই ফেসে যাবে কিডন্যাপারদের জালে? সেটাই দেখবো আজকের গল্প মার্দানি 3-তে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই ঝিমলি নামের একটা মেয়েকে দেখানো হয়। সে রুহানি নামের একটা মেয়ের সাথে লুকোচুরি খেলছিল। ঝিমলি গুনছিল আর রুহানি জঙ্গলে লুকাচ্ছিল। এভাবে বেশ কিছুক্ষণ লুকোচুরি খেলার পর ঝিমলি রুহানিকে খুঁজতে যায়, কারণ অনেকক্ষণ ধরে সে তাকে খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে সে যখন একটু জঙ্গলের ভেতর যেতে নেয়, তখনই সে রুহানির চিৎকারের আওয়াজ পায়, তাও একেবারে জঙ্গলের গভীর থেকে। ঝিমলি তো বেশ ঘাবড়ে যায়। সে তখন কোনোভাবে গাছের আড়াল থেকে দেখার চেষ্টা করে যে হচ্ছেটা কি। সে দেখতে পায় যে দুজন লোক রুহানিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। ঝিমলি তখন কোনো মতে কিছু পাথর হাতে নিয়ে গাছে ওঠে, যাতে করে সে তার বান্ধবীকে বাঁচাতে পারে। সে একভাবে ওই পাথরগুলো ওই গাড়ির দিকে ছুটতে থাকে, আর অনেকক্ষণ চেষ্টা করার পর দেখা যায় এক পর্যায়ে ঝিমলি পাথর ছুঁড়ে গাড়ির গ্লাসটাই ভেঙে দেয়। আর তখনই কিডন্যাপাররা ঝিমলিকে দেখে ফেলে, আর এবার তো তারা ঝিমলিকেও তুলে নিয়ে যায়। সে তো চাইছিল তার বান্ধবী রুহানিকে বাঁচাতে, কিন্তু এখন তো সে নিজেও এর মধ্যে ফেসে গেল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। পরের দৃশ্যে আমরা কিছু লোককে দেখতে পাই। তারা এখানে অনেকগুলো মহিলাকে মুখে কাপড় বেঁধে নিয়ে এসেছিল। তারা আসলে এদের সবাইকে পাচার করার জন্যই তুলে এনেছে। তবে তারা যাতে পালাতে না পারে তাই তাদের হাত পা মুখ বেঁধে রাখা হয়েছে। আর মুখ তো এমন ভাবে বেঁধে রাখা হয়েছে যাতে তারা কিছু দেখতে না পারে। কিন্তু তাদের মধ্যে থেকে একজন মহিলা বেশ কৌশলে সেখান থেকে এক আর্মি অফিসারের সাথে যোগাযোগ করে। সে খুব সাবধানতার সাথে সব ইনফরমেশন দিচ্ছিল তাকে। আর ওই আর্মি অফিসারের নাম হলো রেস। দেখা যায় এই মেয়ের কাছ থেকে সব ইনফরমেশন পেয়ে সে আর এক মুহূর্ত দেরি করে না। সে তার পুরো ফোর্স নিয়ে সব মেয়েদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে। কিন্তু এর মধ্যে ওই লোকগুলো ওই মহিলাটিকে ধরতে যায়, কারণ তারা টের পেয়ে গিয়েছিল যে মহিলা কোনো একটা কারসাজি করেছে। কিন্তু তখনই দেখা যায় ওই মহিলা উল্টো তাদের উপর অ্যাটাক করে দেয়, আর তাদের সঙ্গে একাই ফাইট করতে থাকে। আর এই মারামারির এক পর্যায়ে দেখা যায় ওই মহিলার মুখ থেকে কাপড় সরে যায়। আর এখানে আমরা জানতে পারি এই মহিলা কোনো সাধারণ কেউ নয়, সে ছিল এসিপি শিবানী। সে খুবই সাহসী একজন পুলিশ অফিসার। অনেকদিন ধরেই এই নারী পাচার হচ্ছিল, তাই সেই নারী পাচার র্যাকেট ধরার মিশনে নেমে যায়। আর এ কারণেই সে ছদ্মবেশে এখানে এসেছিল, যাতে সে তাদের সবাইকে হাতে নাতে ধরতে পারে আর আচ্ছা মতো শিক্ষা দিতে পারে। দেখা যায় শিবানী তো ওই লোকদের সামনে একাই 100 ছিল। তারা তো কোনোভাবেই তাকে আটকাতে পারছিল না। তাই সেই সময় ওই গ্যাংয়ের একজন লিডার একটা মেয়েকে ধরে ফেলে আর শিবানীর সামনে তাকে মেরে ফেলার ভয় দেখায়। আর সেই সময় দেখা যায় সব আর্মি অফিসাররা সেখানে চলে আসে, আর সাথে সাথে ওই লোকটাকে শুট করে ওই মেয়েটাকে বাঁচিয়ে নেয়। আর এরপর তারা সেখানকার সব মহিলাদেরকে উদ্ধার করে। আর এভাবেই সাহসিকতার সাথে শিবানী সাকসেসফুলি তার মিশন কমপ্লিট করে। তারা সবাই আজ বেশ খুশি ছিল, কারণ এতদিন পর তারা এই পাচারকারী র্যাকেটকে ধরতে পেরেছে আর এতগুলো মেয়েকে বাঁচাতে পেরেছে। এখান থেকে দৃশ্য চলে যায় দিল্লিতে। ইন্ডিয়ান অ্যাম্বাসেডর আজ দিল্লি ফিরেছে, আর আমরা জানতে পারি রুহানি ছিল এই অ্যাম্বাসেডরেরই মেয়ে যাকে কিডন্যাপ করা হয়েছে। রুহানির মা তাকে ফোন করে জানায় তাদের মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। এই কথা শুনে তো সে ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু তারপরেও সে তার স্ত্রীকে বলে সে যেন এই ব্যাপারে কাউকে না জানায়, সে দেখছে কি করা যায়। এরপর সে তার মেয়েকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সেই সময় লোকটা ফোনে শিবানীর একটা নিউজ দেখতে পায়। এই নিউজে শিবানীর সাকসেসফুল মিশনের ব্যাপারে অনেক প্রশংসামূলক কথা বলা হচ্ছিল। সে কিভাবে তার সাহসিকতার সাথে এতগুলো মেয়েকে বাঁচিয়েছে সেই সবই বলা হচ্ছিল। আর এসব দেখে অ্যাম্বাসেডর ঠিক করে যে সে তার মেয়েকে খুঁজে বের করার জন্য এই অফিসার শিবানীরই সাহায্য নিবে। এর জন্য দেখা যায় পরদিনই সেক্রেটারি অফিসার আর ডিসিপি শিবানীকে দিল্লিতে ডেকে পাঠায়। তাকে মূলত সেখানেই ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছিল। শিবানী সেক্রেটারির সাথে কথা বলতে আসলে সেই শিবানীকে বলতে থাকে যে কাল সন্ধ্যায় দিল্লির বুলন্দে ইন্ডিয়ান অ্যাম্বাসেডরের মেয়ে কিডন্যাপ হয়েছে, তাই সে আমাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করেছে যাতে আপনি এই কেসটার দায়িত্ব নেন। সে আর কাউকে ভরসা করতে পারছে না।
শিবানীও এতে রাজি হয়ে যায়। এরপরই সে সোজা চলে যায় বুলন্দের সেই জায়গায় যেখান থেকে রুহানি এবং ঝিমলিকে কিডন্যাপ করা হয়েছিল। সেখানে তারা তাদের স্পেশাল কুকুর ব্যবহার করে ওই ক্রাইম সিনে গিয়ে পৌঁছায়। আর সেখানে যাওয়ার পর একটু খোঁজাখুঁজি করে শিবানী পায়ের ছাপ দেখতে পায়। আর সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই রুহানি আর ঝিমলির কিডন্যাপিং এর সিনটা ইমাজিন করছিল। হ্যাঁ, সে এতটাই দক্ষ ছিল, ক্রাইম সিন দেখলে সে অনেক কিছুই আঁচ করতে পারত। এরপর দেখা যায় লোকাল পুলিশ শিবানীকে রুহানি আর ঝিমলির ছবি দেয় যাতে তার কাজ করতে আর একটু সুবিধা হয়। এরপর শিবানী অ্যাম্বাসেডারের বাড়িতে যায় তার সাথে এই কেস নিয়ে কথা বলতে। তো সেখানে দেখা যায় ঝিমলির বাবাও উপস্থিত ছিল। শিবানী তখন অ্যাম্বাসেডারকে জানায় কিডন্যাপাররা জানে না যে রুহানি অ্যাম্বাসেডারের মেয়ে। অ্যাম্বাসেডার তখন বলতে থাকে, এটা কি আপনার আন্দাজ? শিবানী বলে, হ্যাঁ, এটা আন্দাজ, তবে এটা কোনো ফালতু আন্দাজ নয়, কারণ এখনো মুক্তিপণের কল আসেনি। তারা তো দুজন বাচ্চাকে তুলেছে। রুহানি ওই সময়টায় মাটি দিয়ে খেলছিল, তাই তারা তাকে দেখে ভেবেছে যে এটা হয়তো গ্রামের গরিব কোনো ঘরের মেয়ে। অ্যাম্বাসেডার এই কথা শুনে জিজ্ঞেস করে যে এটা কি তাদের জন্য ভালো দিক নাকি খারাপ দিক, কোনটা? শিবানী তখন জবাব দেয়, এটা খারাপ দিক, কারণ তারা মুক্তিপণের জন্য কল করবে না। আমি যতটুক যা দেখেছি তা দেখে আমার কাছে এই কিডন্যাপারদেরকে পেশাদার মনে হচ্ছে। তারা হয়তো বাচ্চাদেরকে পাচার বা অর্গান হারভেস্টিং এর জন্য বিক্রি করে দিবে। আর এই বাচ্চারা যদি একবার এতে ফেসে যায় তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আর যদি তারা কোনোভাবে জানতে পারে যে রুহানিকে, তাহলে হয়তো তারা তাকে মেরেই ফেলবে। এসব শুনে তো রুহানির মা অনেক ঘাবড়ে যায়। সে সেখানেই কান্নায় ভেঙে পড়ে। অ্যাম্বাসেডার তখন তাকে কোনোভাবে সামলানোর চেষ্টা করছিল। শিবানী তখন অ্যাম্বাসেডারকে আশ্বাস দেয় যে সে যে করেই হোক আজ রাতের মধ্যে কিডন্যাপারকে দিয়ে মুক্তিপণের কল করাবে। আর সেই অনুপাতেই সে অ্যাম্বাসেডারের সঙ্গে একটা প্ল্যান বানায় যে তারা কিভাবে কি করবে। এরপর আমরা দেখতে পাই ওই দুজন কিডন্যাপার ঝিমলি আর রুহানিকে নিয়ে তাদের বসের কাছে যায়। রুহানি আর ঝিমলি তো তখনও অচেতন অবস্থায় ছিল। তারা তখন সুযোগ বুঝে তাদের শরীরে কিছু একটা ইনজেক্ট করে। তো এরপর দেখা যায় ওই কিডন্যাপারদের বসের দুজন লোক ঝিমলি আর রুহানিকে সেখান থেকে নিয়ে যায়। ওই লোকটা ওই কিডন্যাপারকে টাকা দেয়, কিন্তু তাদের মধ্যে একজন বলে ওঠে, কি ব্যাপার, এখানে তো টাকা অনেক কম। তাদের বস তখন বলে, আম্মা 10 লাখের চুক্তি করেছিল, আর যেহেতু দুটো মেয়ে তাই দাম 20 লাখ। নিজেদের হিসাব আর যোগ্যতা দুটোই ভুলে গেছো দেখছি। এখন এখান থেকে চলে যাও, বেশি ঝামেলা করো না। তবে আমার কন্ট্রাক্ট ওপেন থাকবে, যদি আরো মেয়ে পাও তাহলে যোগাযোগ করবে। এসব শুনে তো ওই দুজন কিডন্যাপার অনেক বেশি রেগে যায়। এদিকে রাতের বেলা দেখা যায় নিউজ চ্যানেলগুলোতে ওই কিডন্যাপিং এর ব্যাপারে বলা হয়। তখন শিবানীর প্ল্যান অনুযায়ী অ্যাম্বাসিডার নিউজে আসে আর কিডন্যাপারদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে যে আমার মেয়ের খোঁজ এনে দিতে পারবে তাকে আমি 2 কোটি টাকা দেব। এই নিউজটা তখন ওই কিডন্যাপাররাও দেখছিল। তারা তো এটা দেখে খুবই অবাক হয়ে যায়। এরপরে আমরা এই গল্পের মেইন ভিলেন আম্মাকে দেখতে পাই। দেখা যায় সে পলিথিনে করে একটা বাচ্চার লাশ নিয়ে বাচ্চাটার মায়ের কাছে যেতে থাকে। তাকে দেখে তো আশেপাশের সব মহিলারা অনেক বেশি ভয় পাচ্ছিল। আম্মা তখন ওই বাচ্চাটার লাশ ওই মায়ের কাছে দেয়। আম্মা ওই মহিলার ছোট বাচ্চাটাকে নিয়ে রাস্তায় বসে ভিক্ষা করত। তবে প্রচন্ড গরমের কারণে বাচ্চাটা হিট স্ট্রোক করে মারা গেছে। বাচ্চাটার ক্ষতিপূরণ হিসেবে সে ওই মহিলাকে 2 বছরের জন্য টাকা দিয়ে দেয়। আসলে এই আম্মা বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে তুলে নিয়ে এভাবেই ভিক্ষাবৃত্তি করত। আর এই বাচ্চাটা যে মারা গেছে সেটা নিয়ে তার বিন্দুমাত্র সহানুভূতি নেই। তাছাড়া এই ব্যাপারটা নিয়ে কেউ এখানে কিছু বলতেও পারছিল না, কারণ এই আম্মা ছিল অনেক বেশি ডেঞ্জারাস। তারা সবাই তাকে অনেক ভয় পেত। সে যে কোনো কিছুই করতে পারে। তো আম্মা এরপর তার গাড়িতে গিয়ে বসে। সেই সময় তার ফোনে তার লোক রুহানি আর ঝিমলির ছবি পাঠিয়েছিল। সেই সময় ফোন ঘাঁটতে গিয়ে আম্মা একটা নিউজের মাধ্যমে জানতে পারে যে তার কিডন্যাপ করা মেয়েদের মধ্যে একজন অ্যাম্বাসিডারের মেয়ে। এদিকে রুহানি আর ঝিমলির ব্লাড টেস্ট করা হয়। ব্লাড টেস্টে জানা যায় ঝিমলির ব্লাড নেগেটিভ আর রুহানির ব্লাড পজিটিভ। ওদিকে আবার দেখা যায় ওই কিডন্যাপার দুইজনকে, তারা তো 2 কোটি টাকার লোভে পড়ে তাদের বসের বাড়িতে চলে আসে। তারা তো সেখানে এসেই তাদের বসকে আহত করে রুহানিকে তুলে নিয়ে যায়। সেই সময় আম্মা ওই বসকে কল করে। বসের ফোনটা দূরে পড়েছিল, তাই সে কোনো মতে হামাগুড়ি দিয়ে সেই ফোনটা রিসিভ করে। আম্মা তখন তাকে বলতে থাকে অ্যাম্বাসিডার তার মেয়ের জন্য 2 কোটি টাকা অফার করেছে, তাই দ্রুত তার মেয়েকে মেরে ফেলো, নাহলে আমাদেরকেই ঝামেলায় পড়তে হবে। এসব কথা শোনার পর ওই বস জানায় যে যেই কিডন্যাপাররা তাকে কিডন্যাপ করে এনেছিল তারা আবারও এসে মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আম্মা তো তখন খুবই রেগে যায়। এরপর সে জিজ্ঞেস করে, তো ওই মেয়েদের কি ব্লাড টেস্ট করানো হয়েছিল? বস জানায়, হ্যাঁ,
এদের ব্লাড টেস্ট করা হয়েছিল, আর এখানে যে মেয়েটা আছে তার ব্লাড নেগেটিভ, আর যাকে তারা তুলে নিয়ে গেছে তার ব্লাড পজিটিভ। আম্মা তখন বলতে থাকে বসে থাকলে চলবে না, যে কোনোভাবে ওই রুহানিকে খুঁজে বের করে তাকে মেরে ফেলতে হবে। তাকে বাঁচিয়ে রাখলে আমরা বিপদে পড়ে যাব, কারণ মানুষ টাকার লোভে আমাদের ক্ষতি করে দিবে, তখন আমাদের সব খেলা শেষ হয়ে যাবে। তুই এখনই ঝিমলিকে আমার কাছে নিয়ে আয়। বসও তখন তার কথায় রাজি হয়ে যায়। ওদিকে আমরা শিবানীকে দেখি, সে তখনও অ্যাম্বাসেডরের বাড়িতেই ছিল। সেখানে বসে বসে সে কিডন্যাপারদের কলের অপেক্ষা করছিল, কিন্তু দেখা যায় অনেকক্ষণ অপেক্ষা করার পরও তখনও কারো কল আসে না। এতে অ্যাম্বাসেডর তার ধৈর্য হারিয়ে ফেলে। তার আর এসব ভালো লাগছিল না, তাই সে বলতে থাকে কল আর আসবে না, তার বোঝা হয়ে গেছে। তখনই দেখা যায় সেখানে কল চলে আসে, অর্থাৎ সেই কিডন্যাপারই অ্যাম্বাসেডরকে কল করেছে। শিবানীও তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। অ্যাম্বাসেডর কল রিসিভ করে সেটা লাউড স্পিকারে দিয়ে দেয়, যাতে করে সবাই কথা শুনতে পারে। তখন দেখা যায় ওই কিডন্যাপার তাকে বলতে থাকে যে 2 কোটি টাকা নিয়ে সে যেন কাল অবশ্যই মেট্রো স্টেশনে চলে আসে, তবে তাকে একদম একা আসতে হবে। সে যেন কোনোভাবেই কোনো পুলিশ নিয়ে না আসে, তাহলেই তারা তাকে তার মেয়েকে দিয়ে দিবে। শিবানী তখন সেখানে বসে অ্যাম্বাসেডরকে গাইড করছিল যে কিভাবে কি বলবে সে। তার কথা শুনে অ্যাম্বাসেডরও কিডন্যাপারকে বলে, আগে আমার মেয়ে রুহানির সঙ্গে আমাকে কথা বলাও, তার সাথে আমার যতক্ষণ না কথা হচ্ছে আমি কোনো টাকা দিব না। এই বলেই সে ফোন কেটে দেয়। শিবানীর কথা শুনে এই কথাগুলো বলে সে কল তো কেটে দেয়, কিন্তু এবার তো তার মনের মধ্যে ভয় কাজ করতে থাকে। তাই সে শিবানীকে জিজ্ঞেস করে সে আবার কল করবে তো। শিবানী বলে, দেখুন ভয় পাবেন না, এখন সে কি করছে বা কি ভাবছে আমি তা ভালোভাবেই জানি। আমি আপনাকে বলছি সে কল কোন একটা দোকান থেকে করেছিল, কারণ রুহানিকে সে কোনোভাবেই পাবলিক প্লেসে আনবে না। তাই তাকে তারা যেখানে লুকিয়ে রেখেছে সেখান থেকেই তাদেরকে কথা বলাতে হবে। মোবাইল আর রুহানি একই রুমে থাকবে, এর চেয়ে বেটার লিড আমরা আর পাবো না। তো এরপর দেখা যায় শিবানীর ধারণা অনুযায়ী কিডন্যাপার রুহানিকে অ্যাম্বাসেডরের সাথে কথা বলিয়ে দেয়। শিবানী তখন সুযোগ বুঝে তাদের ফোনের লোকেশনটা ট্র্যাক করে নেয় আর দ্রুত সেখানে তার ফোর্স পাঠায়, যাতে তারা কিডন্যাপারকে হাতে নাতে ধরতে পারে আর রুহানিকে বাঁচাতে পারে। কিন্তু তার ফোর্স সেখানে পৌঁছানোর আগেই ওই কিডন্যাপাররা রুহানিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর ফলে তারা রুহানিকে আর খুঁজে পায় না। এত কাছাকাছি এসেও তারা রুহানিকে হাতছাড়া করে ফেলে। দৃশ্য চলে যায় পরের দিন। কিডন্যাপারদের কথা মতো অ্যাম্বাসেডর 2 কোটি টাকা নিয়ে মেট্রো স্টেশনে চলে যায়। তার সাথে শিবানী আর পুলিশ টিমও যায়। সেই সময় অ্যাম্বাসেডরকে কিডন্যাপাররা কল করে। অ্যাম্বাসেডর তো বেশ ঘাবড়েছিল, কিন্তু তারপরও সে কলটা রিসিভ করে আর সে শিবানীর প্ল্যান অনুযায়ী তাদেরকে বলতে থাকে যে যতক্ষণ না আমি রুহানিকে দেখছি আমি ব্যাগ দিব না, আগে আমার মেয়েকে দেখাও, তারপরই ব্যাগ পাবে। তখনই কিডন্যাপার ভিডিও কলে রুহানিকে দেখায়। সেই সময় শিবানী অ্যাম্বাসেডরের পাশে দাঁড়িয়ে রুহানির লোকেশন দেখে নেয়। সে ভালো করে বোঝার চেষ্টা করে, আর জায়গাটা বুঝতে পেরেই সে অফিসার নিখিল এবং সৌরভকে দ্রুত রুহানির লোকেশনে পাঠিয়ে দেয়। তারা দুজন সেখানে যায়, কিন্তু সেখানে তারা রুহানিকে কোথাও খুঁজে পায় না। তখন শিবানী বুঝতে পারে কিডন্যাপাররা আসলে কতটা চালাক। তারা রুহানিকে এখানে এনে ভিডিও করে তারপর এখান থেকে নিয়ে চলে গেছে, আর সেই ভিডিওই সে অ্যাম্বাসেডরকে দেখিয়েছে। তাদের এই ফাঁদে তারা পা দিয়ে ফেলেছে। তারা তো তাদের বুদ্ধি বুঝতেও পারেনি। আসলে কিডন্যাপারদের প্ল্যান ছিল তারা রুহানি এবং টাকা দুটো নিয়েই পালিয়ে যাবে। তাই রুহানিকে তারা মেট্রো স্টেশন থেকে দ্রুত সরিয়ে নিয়ে যায়। আর এদিকে অ্যাম্বাসেডর ওই টাকার ব্যাগটা একটা জায়গায় রাখলে কিডন্যাপারদের মধ্যে একজন এসে ওই টাকার ব্যাগটা উঠিয়ে নিয়ে চলে যায়। সে অনেক দ্রুত ভিড়ের মধ্যে ঢুকে যায়। তারপরেও শিবানী ব্যাপারটা লক্ষ্য করে, তাই সে দ্রুত ভিড় ঠেলে ওই কিডন্যাপারকে ধরার জন্য এগিয়ে যায়। সেই সময় কিডন্যাপার ওই টাকার ব্যাগটা বাকিদের হাতে দিয়ে সেখান থেকে পালাতে যায়, কিন্তু সেই সময় শিবানী তাকে ধরে ফেলে। সে আর কোনোভাবে পালাতে পারে না। ওই কিডন্যাপারের হাতে তখন ছুরি ছিল। সে সুযোগ বুঝে শিবানীকে সেই ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু শিবানী দমে যায় না। সে ওই লোকটাকে আচ্ছা মতো মারধর করে। সবাই তো সেখানে অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। আর এরপরই শিবানী তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এরপর সব পুলিশকে ইনফর্ম করে দেওয়া হয় যে দুজন লোক একটা বাচ্চার একটা ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। তারা মেট্রো স্টেশন থেকে পালিয়েছে, তাই সবাই যেন সতর্ক থাকে। যেখানেই তাদেরকে দেখবে সেখানেই যেন আটকে ফেলে। দৃশ্য চলে যায় পরদিন। দেখা যায় পার্কিং লটে মহিলা অফিসার ফাতেমা দুজন লোককে দেখে যারা রুহানিকে গাড়িতে তুলছিল। এটা দেখেই তো সে এক মুহূর্ত দেরি করে না, ছুটে সেদিকে যেতে থাকে। কিন্তু সেই সময় একজন লোক ফাতেমাকে আঘাত করে রুহানিকে নিয়ে সেখান থেকে সরে যায়। এদিকে ওই কিডন্যাপারকে রিমান্ডে নিয়ে অনেক মারধর করা হয়, যাকে শিবানী ধরেছিল। বেশ মারধর খাওয়ার পর ওই কিডন্যাপার মুখ খোলে। সে শিবানীকে জানায় তাদের সেই আম্মার কথা। লোকটা বলে আম্মা ভিখারিদের মাধ্যমে
মাফিয়া গ্যাং চালায়। এর আগেও আমরা তাকে অনেক বডি সাপ্লাই করেছি, কিন্তু এইবার 7-9 বছরের গরিব মেয়েদেরকে চেয়েছিল, যাদের ফ্যামিলি এটা নিয়ে কোনো রিপোর্ট করতে পারবে না। তাই আমরাও রুহানিকে কিডন্যাপ করেছিলাম। আমরা তো আর জানতাম না যে রুহানি এত বড় ঘরের মেয়ে। তবে এরপর যখন আমরা 2 কোটির কথা শুনলাম, তখনই আমরা রুহানিকে নিয়ে এসেছি। ওই লোকটা এখানে পিঙ্কুর নাম বলে। এই সব শুনে শিবানী বাইরে আসে আর এসআই কে বলে, গত 3 মাসে যত বাচ্চা নিখোঁজ হয়েছে সেই সবের লিস্ট চাই আমার। আর শিবানী তার সাথে একজন লেডি কনস্টেবলকেও চায়। এসআই তখন তাকে ফাতেমার কাছে নিয়ে যায়। ফাতেমা ছিল একজন দুর্বল পুলিশ অফিসার। তবুও শিবানী ফাতেমার কাছে গিয়ে বলে, তুমি কি আমাকে ওই লোকদেরকে ধরতে সাহায্য করবে? ফাতেমা তো এই কথা শোনার সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ শিবানী তার উপর ভরসা করেছে। তাই সেই ভরসা রাখতে তার যথাসাধ্য চেষ্টা চালাবে। এদিকে দেখা যায় ওই আম্মা ঝিমলিকে একটা জায়গায় নিয়ে আটকে রেখেছে। সেখানে ঝিমলির মতোই আরো অনেক বাচ্চা ছিল। আম্মা সেখানে একটা ডক্টরকে নিয়ে আসে। ঝিমলি তো তাকে অনেক ভয় পায়। এরপর দেখা যায় আমার কোমরে একটা কাটা দাগ ছিল। সে সেটা ঝিমলিকে দেখায়। আসলে আমার একটা কিডনি বের করে নেওয়া হয়েছিল, আর এটা ছিল সেই কাটার দাগ। এসব দেখে ঝিমলিও অবাক হয়ে যায়। এরপরই ডক্টর ঝিমলিকে একটা ইনজেকশন দেয়, যার ফলে ঝিমলি সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তাহলে কি তারও কিডনি বের করে নেওয়া হবে? এদিকে শিবানী 90টা মিসিং বাচ্চার লিস্ট হাতে পায়। এতগুলো বাচ্চা হারিয়েছে, অথচ কারো কোনো মাথা ব্যথা নেই। তাই সে এবার এই বাচ্চাগুলোকে নিয়ে তার টিমের সঙ্গে ডিসকাস করতে থাকে। শিবানী তার টিমকে ওই আম্মার ব্যাপারেও জানায় আর তার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে বলে। সেই রাতে সে তার কেস নিয়ে কাজ করছিল। তখনই দেখা যায় তার হাজবেন্ড বিক্রম বাড়িতে আসে। বিক্রম একজন ডক্টর, তো তার হাজবেন্ডকে দেখে সে অনেক খুশি হয়। সাথে সাথে তাকে গিয়ে জড়িয়ে ধরে। সেই সময় আবার জাফর শিবানীকে কল করে আর তাকে বলে, ফরিদাবাদ থেকে একজন এসআই এর কল এসেছে, তাকে আমি কলে কানেক্ট করছি। জাফর তখন তাকে কলে কানেক্ট করে আমার ব্যাপারে বলতে বলে। ওই এসআই তখন বলতে থাকে, আমার 2 জন লোক রাস্তার ধারের ধাবায় খাবার খায়, একজনের নাম বিলাল, অন্যজন মান্না। শিবানী এসব শুনে বলে, হ্যাঁ, এবার এরা দুজনই আমাদেরকে আম্মার কাছ পর্যন্ত নিয়ে যাবে। এরপরই সে জাফরকে বলে, ফিল্ডিং সেট করো, আমি আসছি। শিবানী আর 1 মুহূর্ত দেরি করে না। রাতের বেলায় তার ফোর্স নিয়ে ওই ধাবায় চলে যায়। সেখানে সন্ধ্যা হতেই সে মান্না আর বিলালকে দেখতে পায়। তারা ঘুম থেকে উঠে ওই ধাবা থেকে বাইক নিয়ে বের হয়। শিবানী আর টিম তখন তাদেরকে ফলো করতে শুরু করে। দেখা যায় তারা দুজন ট্রিটা ট্রাস্ট নামের একটা এনজিওর সামনে এসে নামে। তাদের পেছন পেছন শিবানীও সেখানে আসে। বিলাল আর মান্না আসলে এখানে এই ট্রাস্টের মালিককে মারতে এসেছিল। শিবানী সেটা বুঝতে পেরে দ্রুত তাদের দিকে গুলি চালায়। শিবানী তাদের দুজনকেই গুলি করে মেরে ফেলে। তখনই ভেতর থেকে এই এনজিওর মালিক রামানুজান বেরিয়ে আসে। শিবানী তখন জাফরকে জিজ্ঞেস করে, এটা ওই রামানুজান না যার নাম একবার ডিগার মাফিয়া কেস ফাইলে এভিডেভিডে এসেছিল? জাফর বলে, হ্যাঁ, সে আগে স্টক ব্রোকার ছিল। সবকিছু ছেড়ে সে এখন এনজিও খুলেছে। আর গত কয়েক বছরে মাফিয়াদের সঙ্গে সে একাই লড়ছে। তার অনেক শত্রু আছে, এমনকি 3-3বার তার উপর অ্যাটাকও হয়েছে। তারা এসব নিয়ে কথা বলছিল, এমন সময় রামানুজান সেখানে উপস্থিত হয় আর বলতে থাকে, গুলি আমার উপর অনেকবার চলেছে, কিন্তু পুলিশেই প্রথমবার এসে আমাকে বাঁচালো। এরপর সে জিজ্ঞেস করে, এরা তো আমার লোক ছিল, তাই না? শিবানী তখন অবাক হয়ে যায় আর তাকে বলতে থাকে, এত শিওর হয়ে কিভাবে বলছো এটা? তোমার তো অনেক শত্রু আছে, আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি, কিছু তো একটা আছেই তোমার মধ্যে। রামানুজান তখন বলতে থাকে, আমার মধ্যে কিছু কম আছে। এরপর সে তার হাতটা দেখায় আর বলতে থাকে, ডিগার মাফিয়ারা ছোটবেলায় আমার হাত কেটে দিয়েছিল, তখন থেকেই আমি সমাজের জন্য কাজ করছি। এরপর শিবানী রামানুজানকে বলে, আচ্ছা, তুমি কি আম্মাকে ধরতে আমাকে সাহায্য করবে? রামানুজানও এতে রাজি হয়ে যায়। এরপরই শিবানী তার মাধ্যমে আম্মার ডেরায় পৌঁছে যায়। সেখান থেকে সে অনেক বাচ্চাদেরকে রেস্কিউ করে। সেখানে একেবারে ছোট বাচ্চাও ছিল, দুধের শিশু যাকে বলে। শিবানী তাদেরকেও রেস্কিউ করে। এরপর সে ডিসিপির সঙ্গে দেখা করতে যায়। সেখানে আবার অ্যাম্বাসিডার তার মেয়েকে খোঁজার ব্যাপারে খোঁজ নিতে এসেছিল। এদিকে শিবানী রুহানিকে না খুঁজে আম্মার ডেরায় রেড করেছিল, যার জন্য ডিসিপি তার উপর অনেক রেগে যায়। সে শিবানীকে বলতে থাকে, তুমি ডিগার মাফিয়ার উপর রেড করেছো, আর এদিকে কিডন্যাপার তোমার নাকের ডগা দিয়ে পালিয়ে গেছে। শিবানী তখন বলতে থাকে, একজনকে তো ধরা হয়েছে, সে বলেছে আমার কাছে ঝিমলিকে বিক্রি করা হয়েছে। সেক্রেটারি তখন বলতে থাকে, অ্যাম্বাসেডারের মেয়েও তো কিডন্যাপারের কাছেই আছে। তখন শিবানী বলে, ওই কিডন্যাপার পিঙ্কু নামের একটা লোকের কথা বলেছে, সে যা টাকা পায় তা জুয়া খেলেই সব উড়িয়ে দেয়। তাই যখনই মুক্তিপণের কোনো টাকা জুয়ার খেলায় ওড়ানো হবে, তখনই সেটা আমরা জানতে পারবো। ডিসিপি বলে, দেখো, তুমি আগে রুহানিকে খুঁজে বের করো, বাকি সব পরে হবে, আর এভাবে আমার পেছনে টাইম ওয়েস্ট করা বন্ধ করো। শিবানীও তখন আর কিছু বলে না, একদম চুপ হয়ে যায়। দৃশ্য চলে যায় রাতের বেলা।
দেখা যায় বিক্রম হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে আর এসেই দেখে শিবানী ঘুমিয়ে গেছে। বিক্রম তখন তাকে জাগাতে গিয়ে দেখে সেখানে তো শিবানী নেই, তার বদলে এখানে রয়েছে সেই আম্মা। তাকে দেখেই তো বিক্রম প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে শিবানীকে দেখানো হয় সে তার অফিস থেকে বের হয়েই ফাতেমাকে কল করে আর বলতে থাকে, আমি আধা ঘন্টা পর দেখা করব, তোমার কাছে কি কোনো ইনফরমেশন আছে? ফাতেমা তখন বলে, হ্যাঁ একটা ইনফরমেশন আছে। তখনই আবার রামানুজন শিবানীকে ফোন করে আর বলতে থাকে, আমি খবর পেয়েছি আম্মা আপনার বাড়িতে গেছে। এই কথা শুনেই তো শিবানী অনেক সাবধানে তার বাড়ির ভেতর ঢোকে। সেখানে আম্মাকে বসে থাকতে দেখেই শিবানীর সাথে সাথে তার দিকে বন্দুক তাক করে। আম্মা তখন বলে, বন্দুক নামান এসিপি, এখানে রক্ত ঝরলে কিন্তু ওইদিকেও রক্ত ঝরবে, ঝিমলি আমার কাছে আছে। তখন শিবানী শান্ত হয়ে আম্মার সামনে এসে বসে। আম্মা তখন তাকে তার জীবনের কাহিনী শোনায়। সে বলতে থাকে, খাকি ইউনিফর্মের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো। আমার বয়স যখন 13 বছর ছিল তখন আমার বাবা আমাকে আর আমার বোনকে বিক্রি করে দিয়েছিল। তারা আমার কিডনি নিতে চাইছিল, কারণ যারা ভিক্ষা করে তাদের একটা কিডনি হোক বা দুটো কিডনি তাতে কারোরই যায় আসে না। ভিক্ষা তারা ততটুকুই পায় যতটুকু তাদের প্রাপ্য। কিন্তু ওইবার পুলিশ তাদেরকে আটকে ফেলে। সেদিন 5,000-এর বিনিময়ে আমার কিডনি বিক্রি করা হয়েছিল। এরপর থেকেই আমি পুলিশকে ঘৃণা করি। আম্মা আরো বলতে থাকে, এই বিজনেস থেকে আমি যত টাকা পাই তার একটা অংশ কিন্তু আপনাদের পকেটেও যায়। আপনি কি কখনো আপনার অংশ পাননি? আপনি যেমন অন্যদের বাড়িতে রেড করতে পারেন, ঠিক তেমনি আপনার বাড়িতেও কেউ রেড করতে পারে। আরেকটা কথা, নিজের হাজবেন্ডকে সামলে রাখবেন, কারণ শুধু সেই আছে আপনার কাছে। তখন আম্মা শিবানীর সামনে তার হাজবেন্ডের মোবাইল রাখে। এটা দেখেই তো শিবানী প্রচন্ড ভয় পেয়ে যায় আর দ্রুত বিক্রমের কাছে ছুটে চলে যায়, যে আম্মা আবার বিক্রমের কিছু করে ফেলেনি তো। শিবানী গিয়েই দেখে বিক্রম তখন পুরোপুরি অজ্ঞান ছিল। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত বিক্রমকে হসপিটালে নিয়ে যায়। সে অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল যে বিক্রমের আবার না কিছু হয়ে যায়। তো হসপিটালে থাকাকালীনই শিবানীর কাছে একটা লোক কল করে। সে একটা হোটেল থেকে কল করছিল। সে শিবানীকে জানায় যে ওই হোটেলে নাকি পিঙ্কু জুয়া খেলছে আর সেখানেই অ্যাম্বাসেডারের টাকা ইউজ হয়েছে। এই কথা শুনে শিবানী খুব ভালো করে বুঝতে পারে যে তার মানে রুহানিও ওই হোটেলেই আছে। তাই শিবানী তখন তার টিমকে নিয়ে সোজা চলে যায় ওই হোটেলে রুহানিকে রেস্কিউ করার জন্য আর কিডন্যাপারদের হাতে নাতে ধরার জন্য। সেখানে গিয়ে সে ম্যানেজারের সাথে কথা বলে। সে তাকে বলতে থাকে ওই জুয়া খেলার রুমটা বাদ দিয়ে বাকি সব রুম খালি করে ফেলতে। শিবানীর সাথে রামানুজান আর ফাতেমাও আসে এই মিশনে। এর কিছুক্ষণ পরই দেখা যায় ওই হোটেলে ফায়ারিং শুরু হয়। সেই ফায়ারিং এ একটা গুলি হঠাৎ করেই এসে ফাতেমার পায়ে লেগে যায়। রামানুজন তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই রুমের ভেতরে চলে যায়, যেখানে ওই কিডন্যাপাররা রুহানিকে আটকে রেখেছিল। আর এদিকে বাইরে শিবানী ওই কিডন্যাপারদের সঙ্গে ফাইট করছিল। আর এদিকে রামানুজান রুহানিকে বাঁচাতে যায়, কিন্তু রুমে ঢুকতেই দেখা যায় একজন লোক তার উপর অ্যাটাক করে দেয়। রামানুজান আর ওই লোকের মধ্যে তখন প্রচন্ড ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এতে রামানুজানও অনেক আহত হয়, কিন্তু যে করেই হোক সে ওই কিডন্যাপারকে মেরে ফেলে। রুহানি তখন রামানুজানের কাছে আসে। সে চিৎকার করতে যাচ্ছিল, তখনই দেখা যায় রামানুজান তার মুখ চেপে ধরে। আর এতে রুহানিও তখন চুপ করে বসে থাকে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় রামানুজান তার মুখটা খুব শক্তভাবে চেপে ধরে। এতে করে রুহানি শ্বাস নিতে পারছিল না, তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। সে তো ভেবেছিল রামানুজান তাকে বাঁচাতে এসেছে, কিন্তু সে তাকে এভাবে কেন মেরে ফেলতে চাইছে সে কিছুই বুঝতে পারে না। সে বাঁচার জন্য ছটফট করতে থাকে, কিন্তু একটা সময় বেচারি নিঃশ্বাস নিতে না পেরে সেখানেই মারা যায়। আর রুহানি মারা যাওয়াতে রামানুজান খুব ভয়ঙ্কর ভাবে স্মাইল করে। সে রুহানির উদ্দেশ্যে একটা গান গাইতে থাকে, যেটা আম্মা বাচ্চাদেরকে শোনাতো। এখান থেকেই বোঝা যায় যে এই রামানুজান আসলে আম্মার সঙ্গে জড়িত ছিল আর এতদিন সে শিবানীদেরকে গুমরাহ করে এসেছে। এদিকে বাইরের ঝামেলা শেষ করে শিবানী যখন ভেতরে যায় তখন সে দেখতে পায় রুহানি মারা গেছে। এটা দেখে তো শিবানী অনেক বেশি অবাক হয়ে যায়। আর সেই সময় রামানুজান রুহানির পাশে বসে কান্নার নাটক করছিল। সে শিবানীকে ভুল বোঝায় যে কিডন্যাপাররাই রুহানিকে মেরে ফেলেছে। সে এত চেষ্টা করেও রুহানিকে বাঁচাতে পারেনি। রুহানির ডেড বডি দেখে তো শিবানীর পায়ের নিচ থেকে একদম মাটি সরে যায়, কারণ রুহানিকে বাঁচানোর দায়িত্ব ছিল তার উপর। সে সেটা করতে পারেনি, তাই সে অনেক বেশি ভেঙে পড়ে। সে অ্যাম্বাসেডারের মুখোমুখি এখন কিভাবে দাঁড়াবে সেটা ভেবে অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ সে তো অ্যাম্বাসেডারকে ভরসা দিয়েছিল যে সে তার মেয়েকে সহি সালামতে ফিরিয়ে নিয়ে আসবে, কিন্তু সে সেটা পারল না। শিবানী তো একটাবারও বুঝতে পারে না যে তার সাথে থাকা এই রামানুজানই রুহানিকে মেরে ফেলেছে। এরপরই সে হসপিটালে এসে মাথা নিচু করে বসেছিল। সেই সময় অ্যাম্বাসেডার তার মেয়ের লাশ দেখতে আসে। সে তো অনেক ভেঙে পড়ে। এদিকে রামানুজান রুহানিকে মারার পর আম্মার সাথে দেখা করে। তখন রামানুজানকে আম্মা তার বুকে টেনে নেয়। এখান থেকে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। আসলে এই রামানুজান ছিল আমার সবচেয়ে খাস লোক, আর আম্মাই মূলত রামানুজানকে শিবানীর কাছে পাঠিয়েছিল
রুহানিকে মেরে ফেলার জন্য। এরপর রামানুজান প্ল্যান করতে থাকে যে কিভাবে শিবানীর বিশ্বাস অর্জন করা যায়, আর একটা সময় সে শিবানীর বিশ্বাস অর্জনও করে ফেলে আর রুহানির কাছে পৌঁছে যায়, আর এরপরই তাকে মেরে ফেলে। রুহানির ব্লাড পজিটিভ ছিল, এ কারণেই রামানুজান তাকে মেরে ফেলে। কিন্তু প্রশ্ন হলো, রুহানির মৃত্যুর সঙ্গে তার পজিটিভ ব্লাডের সম্পর্ক কি, আর রুহানির মৃত্যুতে রামানুজানেরই বা কি লাভ? এই সব কিছুর উত্তর আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপরই আম্মা শিবানীকে কল করে আর বলতে থাকে, বাচ্চাটাকে তো তুই বাঁচাতে পারিসনি, আরো অনেক বাচ্চা আছে। এই বিজনেস আমি বহু বছর ধরে করছি, 1000টা বাচ্চা আমি গায়েব করেছি, কিন্তু কখনো এত জোর দিয়ে কোনো পুলিশ কোনো বাচ্চাকে খোঁজেনি। কেন জানিস? কারণ এইবার বাচ্চাটা বড়লোকের ঘরের ছিল, তাই পুলিশের এত মাতামাতি। তোর কি মনে হয় পুলিশ ঝিমলিকে খুঁজতে এত জোর খাটাবে? মেয়ে কিডন্যাপ হয়েছে, এতে কারো কিছু আসে যায় না। নিখোঁজ হওয়া বাচ্চা টাকার এটাই তোদের জন্য আসল। ভিক্ষা করে আমার ঝুলিতে যে টাকা আসে তার একটা অংশ কিন্তু তোদের ঝুলিতেও যায়, মনে রাখিস। আর সবচেয়ে বড় মাফিয়ারা তো তোরা। সব খাকি পোশাকেরই মূল্য আছে, কেউ 5000-এ বিক্রি হয়, আবার কেউ এর চেয়েও কমে। তোর যা করার তুই করে নে। শিবানী তখন বলতে থাকে, এবার এই দুনিয়ার কোনো শক্তি তোকে আমার কাছ থেকে বাঁচাতে পারবে না। তোকে জীবন্ত হোক বা মৃত, যেভাবেই হোক ধরে নিয়ে আসবো। এরপরে শিবানী তার টিমের সঙ্গে মিলে আমাকে ধরার প্ল্যান বানাতে শুরু করে, কিন্তু তখন ডিসিপি এসে শিবানীকে এই কেস বন্ধ করতে বলে। ডিসিপি বলতে থাকে, আম্মা তোমার কেস নয়, কেস তো সলভ হয়েই গেছে, রুহানি এখন আর বেঁচে নেই। শিবানী তখন ডিসিপিকে বোঝায় যেটা শুধু কিডন্যাপিং এর কেস নয়, বরং এর চেয়েও বড় কিছু। ছোট বাচ্চাদের জন্য কিডন্যাপারদেরকে কেন এত টাকা অফার করা হচ্ছিল, এর জবাব আম্মার কাছে আছে। ডিসিপি বলতে থাকে, তুমি এসব ইনফরমেশন লোকাল পুলিশের সাথে শেয়ার করতে পারো। তোমার যত সময় নষ্ট করার ছিল তুমি করেছো। আজ সন্ধ্যার মধ্যে তুমি রুহানের কেস ফাইল লোকাল ইনস্টিটিউটরের হাতে রাখবে। শিবানী ডিসিপিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডিসিপি তার কোনো কথা না শুনেই চলে যায়। রাতের বেলা ফাতেমা শিবানীকে কল করে আর তাকে তার সাথে দেখা করতে বলে। সে তাকে জানায় যে একটা ছোট বাচ্চার কেস এসেছে, যার সার্ভিক্যাল ক্যান্সার হয়েছে। ডক্টর বলছে এটা অনেক সন্দেহজনক, কারণ সে কখনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়নি। তাছাড়া এত ছোট বয়সে শরীরে সার্ভিক্যাল ক্যান্সার ডেভেলপ করা কোনোভাবেই সম্ভব নয়। আমার মনে হচ্ছে কোনো ভাইরাসের মিউটেশন টেস্ট করার জন্যই এই বাচ্চাটাকে ইউজ করা হয়েছে। ফাতেমা তখন শিবানীকে নিয়ে হসপিটালে ওই বাচ্চাটার কাছে যায়। বাচ্চাটাকে দেখে শিবানীর অনেক সন্দেহ হয়। যেখানে বাচ্চাটার শরীরে একটা ক্যান্সার ডেভেলপ করাই সম্ভব না, সেখানে এই বাচ্চাটার ক্যান্সার ছিল 4th স্টেজে। শিবানী তখন ওই বাচ্চাটার সামনে গিয়ে আমার নাম বলে। আমার নাম শুনেই বাচ্চাটা চমকে যায়, অর্থাৎ বাচ্চাটা আমাকে চিনতো। এখানে ওই বাচ্চাটা নিজের ব্যাপারে শিবানীকে বলে। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় ওই বাচ্চাটার সাথে আরো 2জন বাচ্চা ছিল, তাদের 3জনেরই ব্লাড পজিটিভ ছিল, যার কারণে আম্মা তাদেরকে মেরে ফেলার অর্ডার দেয়। আমার লোকেরা তাদের 3জনকে অচেতন অবস্থায় শ্মশানে পোড়াতে নিয়ে যায়। সেখানে ওই বাচ্চাটা হঠাৎই জেগে ওঠে আর বাকি 2জনকেও জাগানোর চেষ্টা করে, কিন্তু বাকিরা কোনোভাবেই ওঠে না। তখন ওই বাচ্চাটা কারোর আশার আওয়াজ পেয়ে সেখান থেকে দ্রুত লুকিয়ে পড়ে। এমন সময় একজন লোক এসে ওই 2জন বাচ্চাকে আগুনের চুল্লিতে ঢুকিয়ে দেয়। এই সবকিছু ওই বাচ্চাটা লুকিয়ে লুকিয়ে সেখান থেকে দেখছিল। এখান থেকেই দৃশ্য চলে আসে বর্তমানে। বাচ্চাটা এসব বলতে বলতেই প্রচন্ড কাশতে শুরু করে। তখন তার মুখ দিয়ে অনেক রক্ত পড়তে থাকে। এটা দেখে শিবানীর অনেক খারাপ লাগে। সে তাকে কোনোভাবে সামলানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না। এর কিছুক্ষণ পরই ওই বাচ্চাটা শিবানীর চোখের সামনে মারা যায়। এসব দেখে শিবানীর অনেক খারাপ লাগে। এরপর সে মেয়েটার ড্রয়িং বুক দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। মেয়েটা একটা বিড়ালের আইকন বানিয়েছিল। শিবানীর চোখ সেখানেই আটকে যায়, কারণ তার মনে পড়ে এই বিড়ালের আইকনটা সে রামানুজানের এনজিওতে দেখেছে। আর সেই সময় শিবানীর রামানুজানের উপর সন্দেহ হয়। সে তখন রামানুজানের উপর ইনভেস্টিগেশন করতে শুরু করে। রামানুজানের বিভিন্ন ফাইল ইনভেস্টিগেশন করে সে রামানুজানের লিগ্যাল গার্জিয়ান আসলামের ব্যাপারে জানতে পারে। এরপরই সে আসলামকে খুঁজে বের করে। দেখা যায় আসলাম একটা বারে মদ খাচ্ছিল। শিবানী তাকে সেখান থেকে ধরে নিয়ে আসে। সে আসলামকে জিজ্ঞেস করে, রামানুজানকে তুই পেলি কিভাবে? আসলাম তখন বলে, আমার সুবাদে অনেক কিছুই দেখেছি, মৃত্যু, পিশাচ, রাক্ষস সব দেখেছি, কিন্তু ওই রাতে আমি শয়তানকেও দেখেছি। এখান থেকে দৃশ্য চলে যায় 20 বছর অতীতে। আর আমাদেরকে দেখানো হয় 20 বছর আগে আম্মা অনেকগুলো বাচ্চাকে তুলে এনেছিল। ওই বাচ্চাগুলোর মধ্যে রামানুজানও ছিল। আসলাম ওই রাতে বাচ্চাদের সামনে দোয়াত কলম আর একটা অস্ত্র রেখে জিজ্ঞেস করেছিল যে তারা এই দুটোর মধ্যে কোনটা চায়। সব বাচ্চা দোয়াত কলমের দিকে ইশারা করলেও রামানুজান অস্ত্রের দিকে ইশারা করেছিল। এটা দেখে আসলাম অনেক অবাক হয়েছিল। আর তারপরেই আসলাম রামানুজানের হাত কেটে দিয়েছিল। আর এরপর থেকেই রামানুজানের একটা হাত নেই, যেটা আমরা আগেই দেখেছি। আম্মা তাকে ভিক্ষা করার জন্য পাঠিয়েছিল, কিন্তু রামানুজান কখনোই কারো কাছে ভিক্ষা চাইতে রাজি ছিল না। সে একদিন চুরি করে, মিথ্যা বলে আর ডাকাতি করে আমাকে 7000 টাকা এনে দেয়, আর বলে আমি মরে গেলেও কখনো কারো কাছে ভিক্ষা চাইবো না। এটা দেখে আম্মাও ভীষণ খুশি হয়ে যায়। আর এরপর থেকে রামানুজান আমার অনেক কাছের মানুষ হয়ে যায়। এমনকি আমার রামানুজানকে স্কুলেও পড়ায়। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। আসলাম তখন তার হাত দেখে শিবানীকে বলে সে অনেক হিসাবী, আর সে তার হিসাব মিটিয়ে গেছে। হাতের বদলে হাত।
রামানুজান আসলামেরও একটা হাত কেটে তার হিসাব মিটিয়েছে। এই সব কিছু শুনে শিবানী বুঝতে পারে রুহানিকে আসলে রামানুজানই মেরেছে, আর সে তাকে ধোকা দিয়ে এসেছে এতদিন যাবত। এরপর শিবানী আসলামকে জিজ্ঞেস করে বাচ্চারা সব কোথায় আছে, আর রামানুজান রুহানিকে কেন মারলো। সে তো অনেক বেশি রেগে গিয়েছিল, তার রাগ যেন কন্ট্রোলই হচ্ছিল না। এরপর সে আসলামকে আরো জিজ্ঞেস করে আর ওই যে বাচ্চা মেয়েটা, তারই বা ক্যান্সার কিভাবে হলো? এতটুকু বাচ্চা মেয়ের তো এই ক্যান্সার হওয়ার কথা নয়। আসলাম তখন তাকে বলে রামানুজন আসার পর থেকে আম্মা আমাকে তার দল থেকে বের করে দিয়েছে। আমি আর কিছুই জানি না, শুধু এতটুকুই জানি যে আম্মার দুর্বলতা ওই রামানুজান, আর রামানুজানের দুর্বলতা আম্মা। এসব শুনে শিবানী আসলামকে তখন ফাতেমার কাছে ছেড়ে দেয়, আর সে নিজে এবার রামানুজানকে ধরার জন্য বের হয়। শিবানী তার পুরো টিমকে নিয়ে একটা প্ল্যান বানায়। সে এরপর রামানুজানকে কল করে আর বলতে থাকে আমি কিছু বাচ্চার খোঁজ পেয়েছি, আমার তোমার সাহায্যের প্রয়োজন, তোমাকে লোকেশন পাঠাচ্ছি, তুমি দ্রুত সেখানে চলে এসো, আমিও আমার টিম নিয়ে চলে আসছি। এই বলেই শিবানী ফোন কেটে দেয়। রামানুজান এই কথা শুনে তার বাড়ি থেকে বের হয়ে আম্মার কাছে যেতে থাকে। বাইরেই তখন শিবানী তার টিম নিয়ে বসেছিল। রামানুজানকে ফলো করে শিবানী আম্মার কাছে পৌঁছে যায়। সে রামানুজান আর আম্মাকে একসঙ্গে ধরে ফেলে আর তাদের দুজনকে অনেক মারধর করে। কিন্তু এত মার খাওয়ার পরেও রামানুজান শিবানীর সামনে মাথা ঝুঁকায় না। সে শিবানীকে বলে আপনি আমাকে মেরে ফেললেও আমি কখনো প্রাণ ভিক্ষা চাইব না। শিবানী এরপর আম্মা আর রামানুজানকে থানায় নিয়ে যায়। সেখানে রামানুজান আসলামের দিকে তাকায়। আসলাম তো রামানুজানকে দেখে থরথর করে কাঁপতে থাকে। তাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও রামানুজান কোনো উত্তর দেয় না। এমন সময় শিবানীর কাছে খবর আসে যে আসলাম আত্মহনন করেছে। এই কথা শুনেই তো শিবানী ছুটে সেখানে চলে যায়। আসলামের দায়িত্বে ছিল ফাতেমা, তাই শিবানী ফাতেমার দিকে তাকায়। ফাতেমা তখন বলে আমি 1 মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েছিলাম, আর তখনই সে আত্মহনন করেছে। শিবানী এতে অনেক রেগে যায় আর তাকে বলতে থাকে তুমি কোনো কনস্টেবলকে বলে যাওনি? ফাতেমা তখন একেবারেই চুপ করে থাকে, কারণ সে বুঝতে পারেনি এমন কিছু ঘটতে চলেছে। শিবানী তখন রেগে মেগে ফাতেমাকে বলে তুই কি জানিস তুই কি করেছিস? আসলাম তো আর বয়ান দিতে পারবে না, রামানুজানু সহজেই জেল থেকে বেরিয়ে যাবে। এই ঘটনার কারণে ডিসিপিও রেগে যায় আর শিবানীকে বলতে থাকে আমার কাছে তোমার হাজবেন্ড আর এই কিডন্যাপারের বিরুদ্ধে টেস্টিমনি আছে, আম্মা জুডিশিয়াল কাস্টাডি পাবে। কিন্তু রামানুজান এনজিও চালায়, সমাজ সেবা করে, কতবার তার উপর গুলিও চলেছে। তার বিরুদ্ধে তোমার একমাত্র উইটনেস যে তোমার কাস্টাডিতে থাকা সত্ত্বেও মারা গেছে। তখন শিবানী বলে মারা যাওয়ার আগে আসলাম কিছু কনফেস করেছিল। রামানুজান আর আম্মা বহু বছর ধরে একসঙ্গে কাজ করছে। কনফেশনের সময় ফাতেমাও ছিল। ডিসিপি তখন বলে কোর্টে কিন্তু পুলিশের কনফেশনের কোনো ভ্যালু নেই, তুমি কি তার কনফেশন রেকর্ড করেছিলে? শিবানী জানায় তার আগেই সে মারা গেছে, কিন্তু আমরা তো ওদেরকে একসঙ্গে ধরেছি। যে মহিলা তার উপর অ্যাটাক করেছিল তার সঙ্গে সে কেন লুকিয়ে দেখা করতে যাবে? রামানুজান তখন ডিসিপিকে ভুলভাল বোঝায় যে আমার উপর 5টা অ্যাটাক হয়েছে, আমি কিভাবে চুপ করে বসে থাকতাম। তখন ওই আম্মা আমাকে কল করে আর আমার সঙ্গে সমঝোতা করতে চায়। নিজের প্রাণ বাঁচানোর জন্যই আমি সমঝোতা করতে গিয়েছিলাম, আর তখনই আপনার পুলিশ আমার সঙ্গে আমাকেও ধরে এনেছে। ডিসিপি রামানুজানের কথায় সহজেই বোকা হয়ে যায়। সে তখন শিবানীকে রামানুজানের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু শিবানী কোনোভাবেই একটা দাগী আসামির সামনে মাথা নত করতে রাজি না, যার কারণে সে ডিসিপিকে মুখের উপর মানা করে দেয়। ডিসিপি তখন ফাতেমাকে রামানুজানের হাত করা খুলে দিতে বলে। ফাতেমাও তখন রামানুজানের হাত করা খুলে দেয়। এরপর ডিসিপি তার কাছে ক্ষমা চেয়ে বলে আপনি চাইলে আপনার নিজের চেহারার ইনজুরির জন্য শিবানীর উপর কেস করতে পারেন। রামানুজান তখন ভালো মানুষের নাটক করে বলে এর কোনো প্রয়োজন নেই। ডিসিপি তখন রামানুজানকে বলে আপনার মন অনেক বড়, নাহলে শিবানীর অনেক কঠিন শাস্তি হতো। শিবানী সেখানে দাঁড়িয়ে ডিসিপি সেসব কথা চুপচাপ হজম করছিল, কিন্তু সে কিচ্ছু বলে না। এরপর ডিসিপি ফাতেমাকে রামানুজানকে বাইরে ছেড়ে আসতে বলে। রামানুজান যাওয়ার আগে শিবানীর কানের কাছে চুপি চুপি বলে বিক্রমকে আমার পক্ষ থেকে গেট ওয়েল সুন, আর আপনাকে বেস্ট অফ লাক। এই বলেই সে চলে যায়। আর এরপর ডিসিপি শিবানীকে অনেক কিছু বলে যে মানা করা সত্ত্বেও সে আম্মাকে নিয়ে ইনভেস্টিগেশন করেছে, তাই তাকে সে 2 মাসের জন্য সাসপেন্ড করছে। শিবানী তখন তার রিভলভার জমা দিয়ে সম্মানের সাথে মাথা উঁচু করে সেখান থেকে বেরিয়ে আসে। সে সিদ্ধান্ত নেয় যে সে যেহেতু এখন সাসপেন্ড হয়ে গেছে, তাই সে এখন কোনো নিয়ম কানুনের মধ্যে নয়, বরং সকল নিয়মের বাইরে থেকেই আম্মাকে ধরবে। শিবানী চলে যাওয়ার পরই আমরা দেখতে পাই ফাতেমা রামানুজানকে কল করে আর বলে শিবানী তো সাসপেন্ড হয়ে গেছে, প্ল্যান সব সেট, আজ রাতেই আমাকে এখান থেকে বের করে নিয়ে আসবো। তাদের কথা শুনে বোঝা যায় ফাতেমাও রামানুজানের সঙ্গে যুক্ত ছিল। রাতে নিউজে বলা হয় যে ফাতেমা আর আম্মা জেল থেকে পালিয়ে গেছে। এভাবেই রামানুজানের প্ল্যান সাকসেসফুল হয়ে যায়। এরপরে আম্মা ফাতেমা আর ওই বাচ্চাদের নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আমরা শিবানীকে দেখি সে এখনো আমার হাত থেকে ওই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সে দিল্লি আর মুম্বাইয়ের সিআইডি অফিসারের সাহায্য নেয়। তার সঙ্গে এই মিশনে আর্মি অফিসার রেইজ এবং জাফরও ছিল। শিবানীকে এই কাজে ইন্ডিয়ান অ্যাম্বাসিডারও সাহায্য করতে চায়। এরপরে শিবানী তার টিমকে নিয়ে শ্রীলঙ্কায় রওনা দেয়। এরপর আমরা দেখতে পাই রামানুজানের শ্রীলঙ্কায় জার্কো নামের একটা কোম্পানি ছিল। সেখানে সে হিউম্যান বডির এইচপিভি ভাইরাস টেস্ট করছিল, আর এর জন্যই সব বাচ্চা মেয়েদেরকে এখানে আনা হতো তাদের উপর টেস্ট করার জন্য। এই ল্যাবে আমরা অনেক বাচ্চা মেয়েকে দেখতে পাই, তাদের মধ্যে ঝিমলিও ছিল। রামানুজান শুধু নেগেটিভ ব্লাডের বাচ্চাদের উপরেই এই ভাইরাস টেস্ট করছিল। এই ভাইরাসের কারণে খুব ভয়ানক সার্ভিক্যাল ক্যান্সার হয়, আর এই ভাইরাস বানানোটাই ছিল তার টার্গেট,
যার অ্যান্টিডটও রামানুজই বানাবে। ফাতেমা জানতে পারে এই ভাইরাস শুধু নেগেটিভ ব্লাডের বাচ্চাদের উপরেই কার্যকর হয়। পজিটিভ বাচ্চাদের শরীরে দ্রুতই ক্যান্সার ছড়িয়ে পড়ে, যার ফলে 96 ঘন্টার মধ্যেই পজিটিভ ব্লাডের বাচ্চারা মারা যায়। তাদের এই রিসার্চে যেন কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য এই বাচ্চাদেরকে 96 ঘন্টার আগেই মেরে ফেলা হয়। এজন্য রামানুজান রুহানিকেও মেরে ফেলেছে। তো রামানুজান কিছুক্ষণ পরেই তার এক্সপেরিমেন্ট শুরু করবে। এসব শুনে ফাতেমা অনেক ভয় পেয়ে যায়। যাক, এরপরই আম্মা ফাতেমাকে নিয়ে হোটেলের দিকে যেতে থাকে। তখন শিবানীর টিম নিজেদের মুখ ঢেকে আম্মার গাড়ির চারিদিক ঘিরে ধরে আর তাদের গাড়ির উপর গুলি চালাতে থাকে, যার ফলে তাদের ড্রাইভার মারা যায়। ফাতেমা তখন গাড়ি নিয়ে অন্যদিকে চলে যায়। এদিকে রামানুজান বিদেশি একজন বায়ারের সঙ্গে তার ভাইরাস এবং অ্যান্টিডট নিয়ে কথা বলছিল। এসবে বিদেশি বায়ার অনেক খুশি হয়ে তাকে মোটা অঙ্কের টাকা অফার করে। রামানুজানও এতে বেশ খুশি হয়। এদিকে ফাতেমাকে দেখানো হয় সে আম্মাকে নিয়ে একটা জায়গায় যায় যেখানে অলরেডি শিবানী এবং তার টিম বসেছিল। ফাতেমা গাড়ি থেকে নেমেই শিবানীকে স্যালুট করে। আর এখানেই একটা বড় টুইস্ট রিভিল হয়। ফাতেমা আসলে শিবানীর হয়েই কাজ করছিল। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন জেলে আসলাম আত্মহনন করার পর শিবানী সেদিন ফাতেমাকে রামানুজানের মাধ্যমে বাচ্চাদের কাছে পৌঁছানোর প্ল্যান বানায়। শিবানী ফাতেমাকে রামানুজানের বিশ্বাস অর্জন করতে বলে। ঠিক যেভাবে রামানুজান শিবানীর বিশ্বাস অর্জন করে রুহানির কাছে পৌঁছেছিল, ফাতেমাও সেই প্ল্যান অনুযায়ী রামানুজান আর আম্মার বিশ্বাস অর্জন করে ফেলে। আর এভাবেই সে প্রতিনিয়ত শিবানীকে সমস্ত ইনফরমেশন পাস করতে থাকে। দৃশ্য চলে আসে বর্তমানে। শিবানী তখন আম্মাকে বলে, শুধু কি তোমরাই অ্যাক্টিং পারো নাকি? অ্যাক্টিং এ আমরাও কম নই। আম্মা তখন শিবানীকে ভয় দেখিয়ে বলে রামানুজান এখানে এসে আমাকে বাঁচিয়ে নিবে। শিবানী বলে, হ্যাঁ, আমরাও তো তারই অপেক্ষা করছি। এরপর ফাতেমাকে ইশারা করলে সে প্ল্যান অনুযায়ী নিজের হাতেই গুলি চালায়। আর এরপরই রামানুজানের কাছে যায়। তাকে আহত অবস্থা দেখে রামানুজান ভীষণ বিচলিত হয়ে পড়ে আর জিজ্ঞেস করে, আম্মা কোথায়? শিবানী তখন রামানুজানের ল্যাবে চলে আসে আর তাকে বলতে থাকে, আম্মা আমার বাড়ির ডাইনিং টেবিলে বসে বলেছিল রক্ত এখানে ঝরলে ওইখানেও ঝরবে। তুই আজ পর্যন্ত এত প্রাণ নিয়েছিস শুধু আম্মার জন্য, তাই আমি এখানে সমঝোতা করতে এসেছি। শিবানী রামানুজানের কাছে গিয়ে তার আম্মার বিনিময়ে সমস্ত বাচ্চাকে ফেরত চায়। রামানুজান বলে, ঠিক আছে, আমি বাচ্চাদেরকে আপনাকে দিয়ে দিব, কিন্তু বাচ্চাদেরকে কোথায় নিয়ে যাবেন? ওই গরিব পরিবারে? তারা কি ভবিষ্যতে কোনো বড় কিছু করতে পারবে? 20 বছরের রিসার্চ আমি মাত্র 6 মাসের মধ্যে করেছি। হ্যাঁ, কিছু প্রাণ অবশ্যই যাবে, কিন্তু 20 বছরে কত মানুষ বাঁচবে? শিবানী তখন বলতে থাকে, অন্যের জীবন মরণ কি তুই ঠিক করবি? এই সবকিছু তুই নিজের লাভের জন্য করছিস। রামানুজন বলে, একটা প্রাণের বিনিময়ে যদি 100 মানুষ বাঁচে তাহলে এতে অন্যায় কোথায়? শিবানী তখন বলে, জানিস, একটা কথা লেখা আছে আমাদের বইয়ে যে 100 জন পাপীর সঙ্গে ন্যায় বিচার না হলেও একজন নিরপরাধীর সঙ্গে কোনোভাবেই অন্যায় করা উচিত না। তুই যদি 100টা প্রাণ বাঁচানোর জন্য একজনকে মেরেও থাকিস তাহলেও তুই অন্যায় করছিস। তখন রামানুজন বলে, ঠিক আছে, আমার বদলে সব মেয়ে আপনার, আমি আরো খুঁজে নিব। টাইমলাইন বদলাবে কিন্তু প্ল্যান বদলাবে না। তবে যদি আমার আম্মার কিছু হয় তাহলে আমি সব মেয়েদেরকে মেরে ফেলবো, যেভাবে রুহানিকে মেরেছিলাম। আর সেই ধারা শুরু হবে তার বন্ধু ঝিমলিকে দিয়ে। এদিকে রাতের বেলা দেখা যায় আমার রেজের উপর আক্রমণ করে তাকে মারার ভয় দেখিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। শিবানী রেজকে বাঁচানোর জন্য আমার গলায় গুলি করে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর সে তার টিমকে বলে, এর জন্য মেকআপের ব্যবস্থা কর, লাশকে তো জীবিত দেখাতে হবে। কিছুক্ষণ পর দেখা যায় রামানুজন ট্রাকে করে সব বাচ্চাদেরকে নিয়ে আসে। তার সামনে আমার লাশকে হুইল চেয়ারে করে আনা হয়। আমার গলায় এমনভাবে কাপড় পেঁচিয়ে আনা হয়েছিল যে তাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে মারা গেছে। রামানুজন জিজ্ঞেস করে, আমার কি হয়েছে? শিবানী বলে, সে বেশি ছটফট করছিল তাই তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। রামানুজন কাছে আসতে চাইলে শিবানী তাকে দূর থেকেই দেখতে বলে। শিবানী রামানুজনের কাছে বাচ্চাদেরকে চাইলে রামানুজন বলে, একজন বেশি আছে। এরপর সে কন্টেনার থেকে ফাতেমাকে বের করে বলে, আপনি কিভাবে আমার খোঁজ পেলেন সেটা ভাবতেই আমার ফাতেমার কথা মনে পড়ে। খেলাটা ভালোই ছিল। এরপর রামানুজন আম্মাকে চাইলে শিবানী আরেকজনকে কন্টেইনারে বাচ্চাগুলোকে গুনতে পাঠায়। সব বাচ্চাই সেখানে ছিল। তখন শিবানী রামানুজনের কাছে আম্মাকে পাঠায়। রামানুজন তার সমস্ত গার্ডকে নিয়ে আম্মার কাছে গিয়ে দেখে আম্মাকে শিবানী মেরে ফেলেছে। রামানুজন কিছু করবে তার আগেই শিবানী তার হাতে থাকা বোমের রিমোটটা প্রেস করে দেয়। সে আগে থেকেই প্ল্যান করে আমার শরীরে বোম লাগিয়ে রেখেছিল, যার ফলে বাটন প্রেস করতেই বম ব্লাস্ট হয়ে যায়। এতে রামানুজন সহ অনেকেই আহত হয়। এরপরই সেখানে ভীষণ ফাইট হয় আর এর মাঝখানে শিবানী ফাতেমার বাচ্চাদেরকে উদ্ধার করে নেয়। এরপর সে রামানুজনের কাছে গিয়ে তাকে অনেক আঘাত করতে থাকে। এরপর তার নিজের বানানো সেই ভাইরাস তার শরীরেই ইনজেক্ট করে দেয়। এরপর সে বলে, আমিও কারো ঋণ রাখি না, এটা রুহানির পক্ষ থেকে। এরপর সে রামানুজনের গলায় শেকল পেঁচিয়ে তাকে টেনে নিয়ে যেতে থাকে আর বলতে থাকে, ভয় পাস না, তুই এখনই মরবি না, তোকে আরো জঘন্যভাবে মারবো। পরের দৃশ্যে আমরা শিবানীকে সেক্রেটারি অফিসার আর ডিসিপির সামনে বসে থাকতে দেখি। সেক্রেটারি অফিসার শিবানীকে তার বন্দুক ফেরত দেয়। ডিসিপিও তখন শিবানীকে তার আচরণের জন্য সরি বলে। শিবানী তখন ডিসিপিকে বলে, আমি সবসময় আমার ইউনিফর্মের মান রেখেছি, কিন্তু এই প্রথম আমার ইউনিফর্মই আমার নিজের মান রাখেনি। এখন ওই ইউনিফর্ম আমি একটা শর্তেই পরবো, পরের বার কোনো রুহানিকে বাঁচানোর জন্য ঝিমলির মতো গরিব ঘরের মেয়েকে মরার জন্য ছেড়ে দেওয়া যাবে না। শিবানীর এই শর্তে ডিসিপি আর সেক্রেটারি অফিসার দুজনেই রাজি হয়। এরপর আমরা দেখতে পাই শিবানী রামানুজনের সঙ্গে দেখা করতে একটা হসপিটালে যায়। রামানুজন সেখানে সার্ভিক্যাল ক্যান্সারের জন্য লড়াই করছিল আর নিজের মৃত্যুর প্রহর গুনছিল। শিবানী তখন রামানুজনকে বলে, ঝিমলি বাড়িতে পৌঁছে গেছে, সে এখন অনেক খুশি। কিছু ঘা মনের মধ্যে আছে, কিন্তু সময়ের সাথে সাথে সেটাও মিলিয়ে যাবে। কিন্তু তোর এই ঘাড় কি হবে? তুই ঠিকই বলেছিলি, একটা প্রাণের বিনিময়ে যদি 100টা প্রাণ বাঁচানো যায় তাহলে মন্দ কি? তাই দেখ, তোর আর আমার প্রাণের বিনিময়ে 7টা
একটা প্রাণ বেঁচে গেছে, আর এখন হাজারটা প্রাণ বাঁচবে। আমি তোকে আর আমার স্পেশাল টাস্ক ফোর্সকে ধন্যবাদ জানাই। তোর মতো অনেক মানুষই এই দুনিয়াতে আছে, আর এই দুনিয়াতে আমার মতো মানুষও অনেক আছে। ডক্টর বলেছে আর কয়েক ঘন্টা বাকি, এরপর তুই লম্বা ঘুম ঘুমাবি। এই কথা বলে শিবানী হসপিটাল থেকে যাওয়ার পরেই রামানুজান মারা যায়। এভাবেই রামানুজান নামের ওই শয়তান নিজের বানানো ভাইরাসে নিজেই প্রাণ হারায়। যে কষ্ট সে এতদিন বাচ্চাদেরকে দিয়েছিল, সেই একই কষ্ট সেও ভোগ করে। আর এর সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। প্রত্যেক যুগে যুগে আসলে শিবানীর মতো মানুষরা রামানুজানের মতো এসব পাপীদেরকে বিনাশ করতে আসে, আর সেটাই এই গল্পে দেখানো হয়েছে। যাকে এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।